ভেবেছো কখনো জীবনের এক মুহূর্তে তুমি এমন এক সংকটে পড়ে যাবে যেখানে সব নিরাপদ মনে হলেও সব উল্টে যায় এক মুহূর্তে? সেখানে একটা মেয়ে বিয়ের সাজে নিজের সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু তার প্রিয় মানুষ যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছিল সে আসে না। মেয়েটি একা অসহায় শহরের অচেনা রাস্তায় ঘুরছে, আর হঠাৎ দেখা হয় একজন অচেনা ছেলের সঙ্গে, যার জীবনও কম জটিল নয়। কিন্তু এই দেখা কি হবে বিপদ, নাকি এক নতুন শুরু? ভুল বোঝাবুঝি, চাপা অনুভূতি আর অপ্রত্যাশিত মুহূর্ত সব মিশে যায় এক অদ্ভুত কাহিনীতে, যা শুধু তাদের নয়, সব ওদের জীবনের সঙ্গে যেন স্পর্শকাতরভাবে জড়িয়ে যায়। তাহলে চলুন শুরু করি। ঢাকার রাত তখন গভীর। রাস্তার বাতিগুলো কুয়াশার মতো হালকা আলো ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ একটা সাদা প্রাইভেট কারের আলোয় ভেসে ওঠে একটা মেয়ে। লাল বেনারসি পরা, হাতে কাচের চুড়ি, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। সবকিছুই বলে দিচ্ছে সে বিয়ের কনে। কিন্তু মুখে আতঙ্ক, চোখে জল, ঠোঁট কাঁপছে। মেয়েটি মিথিলা। আজ তার বিয়ের রাত, কিন্তু সে বিয়ে করছে না। তার প্রেমিক আদনান বলেছিল, আজ রাতে বের হয়ে আসবা, আমি গাড়ি নিয়ে থাকব। মিথিলা তেমন করেই বেরিয়েছিল, কিন্তু এখন রাত বাজে 12টা। আদনান আসে নাই। ফোন বন্ধ, সব কিছু নিস্তব্ধ। সে দাঁড়িয়ে আছে রাস্তায়, একা। চুলে ফুলের গাছরা শুকিয়ে গেছে, চোখের কাজল গলে গিয়ে গাল বেয়ে পড়ছে। ঠিক তখনই দূর থেকে একটা গাড়ি আসছে। হালকা হর্ন দিয়ে গাড়িটা থামলো তার সামনে। ড্রাইভিং সিটে বসে আছে এক যুবক। চোখ লাল, মুখে ক্লান্তি, গায়ে টি শার্ট, হাতে সিগারেট। তার নাম ইয়াসিন। সে একটু অবাক হয়ে তাকায় মেয়েটার দিকে। এই, তুমি এই অবস্থায় এখানে কেন? মিথিলা কেঁপে উঠে বলে, আপনি একটু সাহায্য করবেন? আমি আমি ঢাকা যেতে চাচ্ছি, বান্ধবীর বাসায়। ইয়াসিন বিরক্ত হয়ে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি কাউকে চিনি না, আর এই সময় গাড়িতে তুলতে বলো না আবার। লোকজন কোথায় তোমার? মিথিলা কেঁদে ফেলে আর বলে, দয়া করে কেউ যদি দেখে ফেলে আমি শেষ। আমি বাড়ি থেকে পালিয়েছি বিয়ের সাজে। আমার প্রেমিক আসবে বলেছিল, কিন্তু আসেনি। একটা থমথমে নীরবতা নেমে আসে। রাস্তার বাতাস হালকা ঠান্ডা। ইয়াসিন জানালার বাইরে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার মাথায় ঘুরে ফিরে একটাই চিন্তা, বাবা আজ আবার বিয়ে করলো, নতুন মহিলা আনলো ঘরে। ঘরটা তার কাছে আজ অপরিচিত লেগেছিল, তাই রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এখন এই মেয়েটাকে ফেলে যাবে কিভাবে? সে দীর্ঘশ্বাস ফেলে বলে, চলো গাড়িতে ওঠো। মিথিলা ভয়ে ভয়ে গাড়িতে বসে। বিয়ে সাজে সে, তাই গাড়ির সিটে বসার সঙ্গে সঙ্গে চুরির টুংটাং শব্দটা বাতাসে ছড়িয়ে পড়ে। ইয়াসিন হালকা হাসে আর বলে, এমন সময় পালাও সিনেমার মতো, পালানোর আর সময় পেলে না? মিথিলা তাকিয়ে থাকে জানালার দিকে, চুপচাপ। গাড়ি চলছে ঢাকা শহরের দিকে। নীরবতায় কেবল মিথিলার চুরির আওয়াজ আর ইয়াসিনের সিগারেটের ধোঁয়া। তোমার নাম কি? মিথিলা। বিয়ের রাতেই পালানোটা কেমন লাগছে? আপনি বুঝবেন না। বুঝবো না কেন? আমিও আজ বাড়ি থেকে পালিয়েছি। মিথিলা অবাক হয়ে তাকায়। আপনি? হ্যাঁ, বাবা আজ বিয়ে করেছে, নতুন মা আনলো ঘরে। আমি সহ্য করতে পারিনি, তাই বেরিয়ে এলাম। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিশে যায়। দুই ভিন্ন পৃথিবী। একজন প্রেমে প্রতারিত, আর একজন পরিবারের যন্ত্রণা নিয়ে পালিয়ে এসেছে, কিন্তু দুজনই একা। গাড়ি থামে এক পুরনো এলাকায়। ইয়াসিন বলে, তোমার বান্ধবীর বাসাটা কোথায়? ধানমন্ডি 8-এ। গাড়ি এগিয়ে চলে। মিথিলা মাথা জানালায় ঠেকিয়ে ফিসফিস করে বলে, যদিও সত্যি না আসে, তবে আমার কি হবে? ইয়াসিন একটু থেমে নরম গলায় বলে, তুমি এখনো বেঁচে আছো সেটাই অনেক। রাতটা আরও গভীর হয়ে যায়। আকাশে অল্প বৃষ্টি পড়তে শুরু করে।
নতুন একটা গল্পের সূচনা হয়, যেখানে কেউ কাউকে চিনে না, তবু একে অপরের পাশে দাঁড়ায়। ধানমন্ডির এক পুরনো ভবনের সামনেই গাড়িটা থামল। ঘড়িতে তখন ভোর 5টা ছুঁই ছুঁই। চারপাশে হালকা কুয়াশা, রাস্তায় কেবল কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ। মিথিলা দরজার পাশে দাঁড়িয়ে ফোনে কল দিল বান্ধবী সোহানাকে। উপাস থেকে ঘুম জড়ানো গলায় সোহানা বলে উঠল, এই ভোরে কে? আমি মিথিলা, দরজা খোল, খুব দরকারি ব্যাপার। সোহানা অবাক। দরজা খুলে দেখতে পেল লাল বেনারসিতে এক কোণে দাঁড়িয়ে আছে, পাশে এক অচেনা যুবক, হাতে গাড়ির চাবি। এই তুই এই সাজে এখানে কেন? মিথিলা কেঁপে উঠে বলল, ভেতরে যাই আগে, অনেক কিছু বলতে হবে। ইয়াসিন ওদের সঙ্গে ভিতরে ঢুকল। ঘরটায় এখন সবাই জেগে গেছে, সোহানার মা, ছোট বোন, এমনকি পাশের ফ্ল্যাটের খালা পর্যন্ত। সবাই একসাথে তাকিয়ে আছে, চোখে বিস্ময় আর মুখে গুঞ্জন। খালা জিজ্ঞেস করলেন, বাবা তোমরা কি আজ বিয়ে করে এসেছো? এক মুহূর্তের জন্য সবাই চুপ। মিথিলার বুক ধুকধুক করছে। ইয়াসিন কিছু বলার আগেই সে বলে ফেলল, হ্যাঁ আমরা বিয়ে করেছি। ইয়াসিন অবাক হয়ে তাকালো তার দিকে, চোখে হালকা রাগ, কিন্তু মুখে কোনো কথা নেই। সোহানার মা তখন খুশি গলায় বললেন, আহা, আল্লাহ মঙ্গল করুন, বর তো খুব ভালো মানুষ দেখাচ্ছে। মিথিলা হাসার চেষ্টা করল, কিন্তু তার চোখে জল চিকচিক করছে। ইয়াসিন একপাশে চুপচাপ দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আমি তো স্রেফ সাহায্য করতে এসেছিলাম, এখন হঠাৎ স্বামী হয়ে গেলাম। তোর বয়ফ্রেন্ড তো এটা ছিল না, তুই পাগল নাকি মিথিলা, এটা কি করলি? মিথিলা ফিসফিস করে বলল, না বললে ওরা থানায় খবর দিত, জানি, এখন অন্তত নিরাপদে আছি। ইয়াসিন কফির কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালো। আকাশে সূর্য উঠছে, হালকা বাতাস বইছে। মিথিলা চুপচাপ পাশে এসে দাঁড়ালো। হঠাৎ ইয়াসিন বলল, তুমি মিথ্যা বললে কেন? আর কি করতাম, একা কোণের সাথে রাস্তায় ঘুরছিলাম, কেউ এটা বিশ্বাস করতো? তাহলে এখন? এখন কয়েকদিন এখানে থাকবো, তারপর ভাববো কি করা যায়। ইয়াসিন কফির কাপে চোখ রেখে বলে, তুমি জানো তোমার এই কথায় আমি এখন পুরোপুরি ফেঁসে গেছি। তুমি ইচ্ছে করলে চলে যেতে পারো। না, এখন গেলে সবাই ভাববে আমি তোমাকে ফেলে পালিয়ে গেছি। দুজনের চোখ আবার মিশে যায়। অদ্ভুত এক নীরবতা। তারা কেউই জানে না এই ভুল বোঝাবুঝি একদিন তাদের জীবনের সবচেয়ে সত্যি সম্পর্ক হয়ে দাঁড়াবে। সোহানা তখন পাশ থেকে বলে উঠল, ঠিক আছে, আজ সকালে নামাজ পড়ে দুজনের জন্য দোয়া করব, নবদম্পতির জন্য শুভকামনা। ইয়াসিন মিথিলার দিকে তাকায়, মিথিলাও ইয়াসিনের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, যে ছেলেটাকে আমি 1 ঘন্টার আগেও চিনতাম না, সেই এখন নাকি আমার স্বামী, কেমন অদ্ভুত। ইয়াসিনের মনে তখন অন্য যুদ্ধ। বাবা, নতুন মা, নিজের একাকিত্ব, সব মিলিয়ে তার জীবন বিশৃঙ্খল। আর এখন এই হঠাৎ আসা মেয়েটি যেন একটা অচেনা দায়িত্ব হয়ে গিয়েছে। বিকেলে সুহানার মা বলে উঠলেন, বাবা ইয়াসিন, আজ সন্ধ্যায় বাসায় খিচুড়ি রান্না হবে, নবদম্পতি একসাথে খাবে, ঠিক আছে? ইয়াসিন হালকা হাসল, ঠিক আছে খালা। আর মিথিলা তখন জানালার পাশে বসে ভাবছে, যে প্রেমিকের জন্য আমি সব ফেলে পালিয়েছিলাম, সে একবারও ফোনও করলো না। আর পাশে বসা এই অপরিচিত মানুষটা যে কিছুই চায়নি, তবু পাশে থেকে গেল। চোখের কোণে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, অপরাধবোধ আর সামান্য শান্তি। সোহানার বাসায় দিন গড়াতে শুরু করেছে। একঘেয়ে দুপুর, নরম রোদ জানালার পর্দা ভেদ করে দরজায় ঢুকছে। সোহানা ভার্সিটিতে চলে যায়, তার মা ঘরের কাজে ব্যস্ত, আর ছোট বোন স্কুলে। আর ঘরে থেকে যায় ইয়াসিন আর মিথিলা, যে দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, তবু সবাই ভাবে তারা স্বামী স্ত্রী। মিথিলা বসে আছে সোফায়, হাতে 1 কাপ চা। লাল বেনারসিটা খুলে এখন একটা সাদা হালকা কামিজ পরেছে, মুখটা ফ্যাকাশে, আর চোখ অবসাদ। ইয়াসিন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছে, তারপর বলে, তুমি সারাদিন চুপচাপ থাকো কেন? মিথিলা তাকায় না, শুধু বলে, কথা বললে লাভ কি? ইয়াসিন বলে, কখনো কখনো চুপ থাকাও ক্ষতি করে।
মিথিলা বলে, আপনার দার্শনিকতা এখন দরকার নেই। আমি কিছুদিন থাকবো, তারপর চলে যাব। ইয়াসিন একটু হেসে বলে, তুমি তো এমন ভাবছো যেন আমি তোমার কারারক্ষী। মিথিলা চুপ করে যায়, কিন্তু তার মনটা তখন ভারী হয়ে আসে। আদনানের মুখ ভেসে ওঠে বারবার। যে ছেলেটা বলেছিল, আমি তোমাকে পৃথিবীর শেষ পর্যন্ত ভালোবাসবো, সেই তো একবার ফিরেও তাকালো না। ইয়াসিন দেখে মেয়েটির চোখে জল জমছে। সে ধীরে এসে পাশে এসে বলে, দেখো, কিছু মানুষ শুধু কথা দেয়, কিন্তু হৃদয় দেয় না। তুমি হয়তো ভুল মানুষকে বিশ্বাস করেছিলে, কিন্তু তাতে তোমার দোষ নেই। মিথিলা তাকায় তার দিকে। এই ছেলেটা, যার চোখে নেশার ঘোর, মুখে বেতার ছাপ, তবু কথা বলে এমন শান্ত গলায়। অদ্ভুত এক প্রশান্তি লাগে তার। তুমি কি কাউকে ভালোবেসেছিলে? প্রশ্নটা হঠাৎই বেরিয়ে গেল মিথিলার মুখ থেকে। ইয়াসিন একটু থেমে দূরে তাকিয়ে বলে, হ্যাঁ, একসময় ছিল কেউ। আর ওইদিকে মা মারা যাওয়ার পর বাবা নতুন বিয়ে করলো, সংসার ভাঙলো। তারপর থেকে কাউকে আর বিশ্বাস করতে পারিনি। মিথিলা ধীরে ধীরে বলে, তাহলে আমরা দুজনেই পরাজিত প্রেমিক, তাই না? ইয়াসিন হেসে ফেলে, না, আমরা দুজনেই বেঁচে থাকা মানুষ। পরাজয় আর বেঁচে থাকা এক নয়। ঘরটায় এক মুহূর্তের জন্য চরম নীরবতা। বাইরে মৃদু বৃষ্টি পড়ছে। ছাদের টিনে টুপটাপ শব্দ। মিথিলা চা শেষ করে উঠে দাঁড়ায়। তুমি নেশা করবে? না, আজ না। কেন? কারণ কেউ আজ আমার পাশে এসে বসেছে। মিথিলা একটু থেমে তাকায় তার দিকে। চোখে প্রথমবারের মতো হাসি, একটা শান্ত হাসি, যেটা ক্লান্ত হৃদয় থেকে আসে। সোহানার মা বিকেলে ডাকলেন, মিথিলা মা, তোমার স্বামীকে নিয়ে নাস্তা করতে এসো। মিথিলা একটু অপ্রস্তুত। স্বামী শব্দটা তার কানে অদ্ভুত লাগে। ইয়াসিন বাইরে যাচ্ছিল, শুনে মজা করে বলল, শুনলে তো, এখন আমি অফিসিয়ালি তোমার স্বামী। মিথিলা চোখ ঘুরিয়ে বলল, নাটক করো না। তুমি তো শুরু করেছিলে। দুজনেই হেসে ফেলে। প্রথমবার হাসিতে ভরে যায় ঘরটা। রাতটা একটু অন্যরকম। মিথিলা বারান্দায় বসেছিল, আর ইয়াসিন গিটার নিয়ে হালকা সুর তুলছিল। মিথিলা জিজ্ঞেস করল, তুমি গান গাও? হ্যাঁ, শখের বশে। গাও না একটা। ইয়াসিন গুনগুন করে গাইল, যে চলে যায় তাকে ফেরাতে যেও না, যে থেকে যায় তাকেই ভালোবেসে নাও। মিথিলার চোখে আবার জল চলে এলো। ইয়াসিন থেমে বলে, এত কান্না ভালো না, চোখটা তো ফুলে যাবে। তুমি সবসময় এমন বলো কেন? কারণ আমি চাই না তোমার কষ্টটা চেহারায় দেখা যাক। মিথিলা আর কিছু বলতে পারল না। রাতটা দীর্ঘ, অথচ শান্ত। যে দুজন একে অপরের জীবনে হঠাৎ ঢুকে পড়েছিল, তারা এখন থেকে একে অপরের একমাত্র নির্ভরশীলতা হয়ে উঠেছে অজান্তেই। ধানমন্ডির সেই পুরনো ফ্ল্যাটে এখন একটা নতুন ছন্দ তৈরি হয়েছে। সোহানার মা সকালে নামাজ পড়ে হালকা চা বানান। সোহানা ভার্সিটি যায়, ছোট বোন স্কুলে। আর ঘরে থাকে ইয়াসিন আর মিথিলা। দুজন অচেনা মানুষ, অথচ যেন একে অপরের সবচেয়ে আপন। সকালের নরম আলোয় মিথিলা জানালার পাশে বসে কাপড় গুছাচ্ছে। ইয়াসিন তার দিকে তাকিয়ে বলে, তুমি যত চুপ থাকো, আমি তত বেশি তোমাকে বুঝতে পারি। মিথিলা হালকা হাসল আর বলল, তুমি খুব সহজেই মানুষ বুঝে ফেলো। না, যারা কষ্ট লুকিয়ে রাখে তাদের চিনতে পারি। তাহলে আমাকে চিনে ফেলেছ? অনেকটাই। এই কথোপকথনগুলো ছোট ছোট, কিন্তু তাতে অদ্ভুত উষ্ণতা। মিথিলা এখন আর আগের মতো কাঁদে না। ইয়াসিনও নেশা ছেড়ে দিয়েছে, অন্তত মিথিলার সামনে। সে মাঝে মাঝে গিটার বাজায়, আর মিথিলা নীরবে শোনে। একদিন বিকেলে বৃষ্টি নামল হঠাৎ। মেঘের গর্জন, জানালার কাছে বৃষ্টির ফোঁটা। মিথিলা রান্নাঘরে ভিজে কাপড় মেলে রাখছিল। ইয়াসিন এসে চুপচাপ দাঁড়ালো দরজার পাশে। তুমি বৃষ্টিতে ভেজো না কেন? ভিজলে ঠান্ডা লাগে, কিন্তু ঠান্ডার চেয়ে অনেক কিছু আছে এই বৃষ্টিতে। মিথিলা তাকিয়ে বলে, তুমি বৃষ্টি পছন্দ করো? হ্যাঁ, মা মারা যাওয়ার পর প্রথম যেদিন বৃষ্টি হয়েছিল, মনে হয়েছিল পৃথিবীও কাঁদছে আমার সঙ্গে।
তারপর থেকে বৃষ্টি মানে আমার কাছে শান্তি। মিথিলা কিছু বলল না, শুধু চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে তখন কোনো নেশা নেই, আছে কষ্টের গভীরতা। হয়তো এ কারণেই অচেনা এই মানুষটার প্রতি তার মন ধীরে ধীরে গলে যাচ্ছে। রাতের খাবারের পর সোহানার মা বললেন, মিথিলা মা, ইয়াসিনকে বলো তোমার জন্য কিছু কিনে আনুক কাল, নতুন জামা লাগবে তো। মিথিলা লজ্জা পেয়ে বলল, আচ্ছা খালা। ইয়াসিন মজা করে বলল, আমার মনে হয় লাল রং তোমার উপর দারুণ যায়। মিথিলা মাথা নিচু করে বলল, তুমি অত মনোযোগ দিও না আমার পোশাকে। আমি মনোযোগ দিই না, চোখ নিজের মতো করে চলে যায়। এই কথায় মিথিলা হালকা লজ্জা পেলেও মুখ লুকালো না। একটা নরম সম্পর্ক জন্ম নিচ্ছে, শব্দহীন তবু গভীর। এই রাতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পুরো ফ্ল্যাট অন্ধকার। সোহানা ও তার পরিবার ঘুমিয়ে পড়েছে। মিথিলা বারান্দায় এসে দাঁড়ালো। বৃষ্টি এখনো পড়ছে। ইয়াসিনও পাশে এসে দাঁড়ালো, কাঁধে তোয়ালে। দুজনেই চুপচাপ বৃষ্টির দিকে তাকিয়ে। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য মিথিলার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। ইয়াসিন তাকিয়ে থাকে অনেকক্ষণ, তারপর নরম গলায় বলে, তুমি জানো, আমি ভেবেছিলাম মানুষ কাউকে না চিনেও ভালোবাসে ফেলতে পারে, কিন্তু এখন বুঝি কিছু মানুষ শুধু উপস্থিত থাকলেই শান্তি দেয়। মিথিলা কিছু বলে না, শুধু চোখ নামিয়ে রাখে। তার বুকের ভিতরে কিছু কাঁপছে, কিন্তু তার নাম দিতে পারছে না সেটাকে। বৃষ্টি থেমে যায়, দুজনেই ভিতরে আসে। ইয়াসিন দরজায় দাঁড়িয়ে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কি? যদি তোমার বাবা জানতে পারেন তুমি এখানে আছো, তুমি কি করবে? মিথিলা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না, ওরা যদি জানতে পারে হয়তো আমাকে টেনে নিয়ে যাবে। ইয়াসিনের চোখে উদ্বেগ। তুমি চাইলে আমি ওদের সঙ্গে কথা বলতে পারি। না, এখন না, আমি এখনো প্রস্তুত না। তাদের কথাগুলো নিঃশব্দে মিলিয়ে যায়। রাত আরও গভীর হয়। তাদের নীরবতার ভেতর এখন শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, ভয়, ভালোবাসা আর অজানা এক টান। ধানমন্ডির দুপুরটা ছিল শান্ত। রোদ হালকা, বাতাসে ভিজে গন্ধ। মিথিলা রান্নাঘরে চা বানাচ্ছিল। ইয়াসিন বারান্দায় পত্রিকা পড়ছিল। দুজনেই এখন বেশ স্বাভাবিকভাবে একসাথে দিন কাটায়। কেউ কাউকে প্রশ্ন করে না, তবু চোখের ভাষায় সব উত্তর মেলে। ঠিক সেই সময় দরজায় বেল বেজে উঠল। সোহানার মা দরজা খুলতেই সামনে এক মধ্যবয়স্ক ভদ্রলোক, চোখে রাগ আর হাতে মোবাইল। মাফ করবেন, আমি মিথিলার কাকা। ও এখানে থাকে তাই না? সোহানার মা হতবাক। জি, আপনি কি বলছেন? আমি রফিক সাহেব। মিথিলা আমার ভাইয়ের মেয়ে। ও পালিয়ে গেছে বিয়ের দিন। এখন শুনছি এখানে ও লুকিয়ে আছে এক ছেলের সঙ্গে। এই কথা শুনে মিথিলার শরীর জমে গেল। হাতে ধরা চার কাপ কাঁপছে। ইয়াসিন দ্রুত এসে সামনে দাঁড়ালো। আপনি শান্ত হন কাকা, কিছু বুঝে শুনে কথা বলুন। রফিক সাহেব গর্জে উঠলেন, তুই কে? তুই না ওকে নিয়ে পালিয়েছিস? মিথিলা কেঁদে উঠল, না কাকা, আমি কাউকে নিয়ে পালাইনি, আমি নিজেই এসেছি। রফিক সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। সব লোকে বলছে তুই পালিয়ে গেছিস একটা নেশাখোরের সঙ্গে। এখন বল দেখি, এটা কি সত্যি? এই কথায় ইয়াসিনের বুকের ভিতরটা হিম হয়ে গেল। চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে ব্যথা, কিন্তু মুখে একটাও প্রতিরোধ বাক্য নেই। মিথিলা কাঁদতে কাঁদতে বলল, কাকা, ও খারাপ না, আমি বিপদে ছিলাম, ও আমাকে সাহায্য করেছে। তাহলে এই মিথ্যা বিয়ে নাটক কেন? সবাই চুপ, বাতাসে টান টান নীরবতা। ইয়াসিন ধীরে সামনে এগিয়ে এসে বললে, আমি কিছু পরিষ্কার করতে চাই। সবাই তার দিকে তাকায়। সেদিন রাতে আমি ওকে রাস্তায় পেয়েছিলাম, একা কাঁদছিল, অসহায়। আমি গাড়িতে তুলেছিলাম নিরাপত্তার কথা ভেবে। তারপর ওর বান্ধবীর বাসায় পৌঁছে দেই। কিন্তু সবাই ভুল বুঝছিল, ভাবলো আমরা বিয়ে করেছি। আমি প্রতিবাদ করিনি, কারণ তখন ওর নিরাপত্তা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। রফিক সাহেব একটু থেমে বলেন, তাহলে তোমার ওই নেশার গল্পগুলো? আমি ভুল করেছি। নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অনেক কিছু দোষ নিয়েছি, কিন্তু ওর সামনে আমি কখনো সিগারেটও ছুঁইনি। মিথিলা তাকিয়ে আছে ইয়াসিনের দিকে, তার চোখে অপরিসীম শ্রদ্ধা। যে ছেলেটা
আজ নিজের সম্মান হারিয়ে ফেলছে শুধু তাকে রক্ষা করার জন্য। রফিক সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার বাবা এখন হাসপাতালে, অন্তত একবার দেখা করে যাও মা। মিথিলা নিঃশব্দে কেঁদে ফেলল। ইয়াসিন ধীরে ধীরে বলল, যাও মিথিলা, পরিবারের কাছে ফিরে যাও। তুমি চাইছো আমি চলে যাই? মিথিলা বলল, আমি চাই না তুমি পালিয়ে থাকা একটা গল্পে পরিণত হও। তোমার নিজের জায়গায় তুমি ফিরে যাও। মিথিলা চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখে জল, মুখে নীরবতা, বাতাসে বৃষ্টির গন্ধ। সেদিন সন্ধ্যায় রফিক সাহেব মিথিলাকে নিয়ে চলে গেলেন। বিদায়ের মুহূর্তে মিথিলা শুধু বলল, ইয়াসিন তুমি নেশা ছেড়ে দিও, তুমি যেরকম মানুষ তেমনই থেকো। ইয়াসিন হাসল, তুমি যেভাবে দেখেছ আমি সেই মানুষ হয়েই থাকব। গাড়ি চলে গেল। ইয়াসিন বারান্দায় দাঁড়িয়ে দেখল বৃষ্টিতে ভিজে গিয়ে মিলিয়ে গেল সেই লাল ওড়না। তার মনে হচ্ছিল যে মেয়েটিকে ভালোবাসা বলে চিনতে শুরু করেছিল সে হয়তো আজ চিরদিনের মতো চলে গেল। মিথিলাকে নিয়ে গাড়ি যখন তাদের বাড়ির সামনে থামল, সূর্য তখন ডুবে যাচ্ছে, আকাশের রং লালচে, ঠিক সেই রঙে রাঙা যেদিন সে পালিয়েছিল। আজও মনে পড়ছে লাল বেনারসি, কাচের চুড়ির টুংটাং আওয়াজ, আর সেই গাড়ির ভিতরে বসে থাকা ছেলেটা ইয়াসিন। বাড়ির ফটো খুলতেই বাবার দুর্বল কণ্ঠ ভেসে এলো, মিথিলা। মিথিলা ছুটে গেল। বাবার চোখে জল, মুখে ক্লান্তি। কোথায় ছিলি তুই মা? সবাই তোকে নিয়ে কত কি বলছে, আমি ভাবছিলাম হয়তো তোকে আর দেখতে পাবো না। মিথিলা বাবার বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ল। বাবা, আমি ভুল করেছি, কিন্তু আমি হারিয়ে যাইনি, আমি নিরাপদেই ছিলাম। বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মানুষের মুখ বন্ধ করা যায় না মা, তুই যাই বল ওরা তোকে নিয়ে নোংরা কথা বলবেই। মিথিলা কিছু বলেনি, তার চোখে ভাসছিল ইয়াসিনের মুখ, যে ছেলেটা মিথ্যা দোষ নিয়ে নিজেকে ছোট করে ফেলেছিল তার সম্মান বাঁচানোর জন্য। ওই দিকে ইয়াসিন আবার একা হয়ে গিয়েছে। সোহানার মা যতই বলুক, বাবা ও তো মেয়েদের মতো ভালো ছিল তোমার জন্য, তবু ঘরটা এখন ফাঁকা লাগে। রাতে বারান্দায় বসে সে গিটার হাতে নেয়, কিন্তু আজ গানের সুরে মাধুর্য নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিয়ে বলল, যে মেয়েটা আমার জীবনটা নতুন করে চিনতে শিখিয়েছিল সে তো এখন অনেক দূরে। ধীরে ধীরে সে নিজের জীবনটা বদলাতে শুরু করে। নেশা পুরোপুরি ছেড়ে দিল। বন্ধুরা অবাক, তুই নেশা ছাড়লি কবে? যেদিন একজন মানুষ আমার চোখে নিজের ভরসা রেখেছিল। ইয়াসিন এখন ছোট্ট গ্রাফিক ডিজাইন কোম্পানিতে কাজ শুরু করেছে। সারাদিন ব্যস্ত থাকে আর রাতে গিটার বাজায়। কিন্তু প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে জানালার বাইরে তাকিয়ে ভাবে, মিথিলা এখন কেমন আছে। এইদিকে মিথিলা ঘরে ফিরলেও শান্তি পায় না। মেয়েরা তার দিকে কটমট করে তাকায়। আত্মীয়রা চাপা গলায় বলে, পালানো মেয়েকে আবার ঘরে তুলল, ওই ছেলেটার সঙ্গে নিশ্চয়ই কিছু ছিল। মিথিলা একা ঘরে বসে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখে। ইয়াসিনের কথাগুলো মনে পড়ে যায়। পরাজয় আর বেঁচে থাকা এক নয়। তখন বুকের ভিতর কিছু যেন নরম হয়ে আসে। বাবা তাকে আর আগের মতো বকে না, বরং মাঝে মাঝে চুপ করে তাকিয়ে থাকেন। এক রাতে বাবা বললেন, ওই ছেলেটার সঙ্গে কি সত্যিই কিছু তোমার ছিল? মিথিলা চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, ছিল না, কিন্তু না বলতেও পারি না। ওর মধ্যে কিছু ছিল যা আমার নিজে থেকেও সত্যি ছিল। বাবা অবাক। কিছুক্ষণ চুপ থেকে তারপর শুধু বললেন, যদি সে ভালো মানুষ হয় একদিন দেখা করতে পারিস। মানুষ ভুল বোঝে, কিন্তু ভালোবাসা সব ঠিক করে দেয় একদিন। মিথিলার চোখে জল চলে এলো। সে জানে সমাজের চোখে তাদের নতুন গল্প ভুল, কিন্তু তার হৃদয়ে ইয়াসিনের জন্য যে জায়গাটা তৈরি হয়েছিল সেটা একটু ভুল নয়। একদিন হঠাৎ মিথিলা শুনল, ইয়াসিন এখন কাজ করছে, বদলে গিয়েছে পুরোপুরি। তার মনে হলো হয়তো দেখা করা উচিত, তবে সাহস পেল না। রাতে সে চুপ করে নিজের ডায়েরিতে লিখল, ও বলেছিল, কিছু মানুষ শুধু উপস্থিত থাকলে শান্তি দেয়। আমি এখনও সেই শান্তিটা খুঁজি ইয়াসিন। বাইরে পূর্ণিমার চাঁদ উঠেছে। দুইজন দুই শহরে, দুই ভিন্ন জীবনে, তবু একই আকাশের নিচে, একই নিঃশব্দ ভালোবাসায় বাঁধা। ঢাকার দুপুর, রাস্তায় ভীষণ ভিড়, গরমে বাতাস যেন দম বন্ধ করে দেয়। ইয়াসিন নিজের মোটরবাইক চালাচ্ছে ধীরে ধীরে। আজ তার নতুন কাজের প্রথম দিন।
একটা প্রাইভেট কোম্পানির ডিজাইন কনসালটেন্ট হিসেবে। বছরের পর বছর পরিশ্রম করে অবশেষে একটা স্থির পদ পেয়েছে সে। অফিস বিল্ডিংয়ের লিফটে উঠতেই হঠাৎ পেছন থেকে এক নারী কণ্ঠ, মাফ করবেন, এই লিফটটা কি উপরে যাবে? ইয়াসিন ঘুরে দাঁড়াতেই নিঃশ্বাস থমকে গেল। মিথিলা, হালকা শাড়ি, চোখে পাতলা কাজল, মুখে আগের মতোই শান্ত কিন্তু গভীর এক চাহনি। দুজনের চোখ এক হলো, কিন্তু কেউ কিছু বলল না। লিফটের দরজা বন্ধ হয়ে গেল, আর নেমে এলো সেই চুপচাপ নিঃশব্দ মুহূর্ত, যেটা সবসময় তাদের দুজনের মাঝে হাজার কথার থেকেও বেশি অর্থ রাখত। ইয়াসিনের ঠোঁট নাড়ল ধীরে, তারপর বলল, তুমি এখানে? মিথিলা হালকা হাসল, চোখ নামিয়ে বলল, বাবার অফিস এটা, আমি মাঝে মাঝে আসি। তুমি? আমি আজ থেকে কাজ শুরু করছি এখানে। দুজনেই থেমে গেল। অস্বস্তিকর নীরবতা। লিফটের মৃদু সুরে যেন বুকের ভেতরে ধুকপুকানি শুনতে পাওয়া যাচ্ছিল। অফিসে বসে ইয়াসিন বারবার মিথিলার কথা ভাবছিল। ওই চোখ জোড়া যেগুলো একসময় তাকে বাঁচিয়েছিল, আজও সেই চোখে শান্তি নেমে এসেছে, কিন্তু দূরত্বটা এখনও আছে। বিকেলে কফি নিতে ক্যান্টিনে গেল সে। সামনে টেবিলে বসে মিথিলা, ফাইল হাতে, চোখে ক্লান্তি, কিন্তু তবু এক অদ্ভুত সৌন্দর্য। এক কাপ কফি খাবে? ইয়াসিন জিজ্ঞেস করল। মিথিলা একটু চেয়ে রইল, তারপর বলল, খেয়ে ফেলো তুমি, আমি পরে নেব। একটা সময় তুমি কফি খেতে পারতে না, আমি বানিয়ে দিতাম। মিথিলা হেসে বলল, তখন আমি অন্যরকম ছিলাম ইয়াসিন, এখন আমি অনেক কিছু শিখেছি। শিখেছ নাকি ভুলে গেছ? এই প্রশ্নটা হাওয়ায় মিলিয়ে গেল। মিথিলা চোখ নামিয়ে শুধু বলল, ভুলিনি, কিন্তু সব মনে রেখেও বাঁচা যায় না। সেদিন অফিস শেষে দুজন একসাথে বের হলো। রাস্তায় সন্ধ্যা নেমেছে, বাতাসে শীতের ছোঁয়া। মিথিলা হঠাৎ থেমে বলল, তুমি বদলে গেছ, যেন আগের মতো বেপরোয়া না। ইয়াসিন ধীরে হেসে বলল, তুমি বলেছিলে ভালোবাসা মানে দায়িত্ব, আমি হয়তো দেরিতে বুঝেছি, কিন্তু ভুলে যাইনি। দুজনের মাঝে আবার সেই নীরবতা। রাস্তায় গাড়ির শব্দ, আলো ঝলমল শহর, তবুও তাদের মাঝে এক অন্য জগৎ। তারপর মিথিলা বলল, ইচ্ছে করে না পালিয়ে যাই আবার, যেমনটা একদিন করেছিলাম? ইয়াসিন হালকা হেসে উত্তর দিল, এবার পালানোর দরকার নেই, এবার আমরা থেমে যেতে পারি। কিন্তু ঠিক তখনই ফোন বেজে উঠল। মিথিলার বাবার ফোন। ওপাশে যেন তীব্র রাগ আর আতঙ্কের মিশ্র শব্দ। মিথিলা ফোন কেটে বলল, আমাকে যেতে হবে, বাবা ঠিক ভাবে না যেন আমি তোমার সঙ্গে। ইয়াসিন মাথা নত করল, ঠিক আছে যাও। মিথিলা চলে গেল, আর ইয়াসিন দাঁড়িয়ে রইল পথের পাশে। তার চোখে আজ কোনো রাগ নেই, শুধু এক ধরনের শান্ত স্বীকারোক্তি যে ভালোবাসা যত দূরেই থাক, তার কোনো শেষ নেই। সকালবেলা ইয়াসিন অফিসে ঢুকেই বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক। রিসেপশন থেকে শুরু করে সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে তার দিকে। কেউ ফিসফিস করছে, আবার কেউ চুপ। কিছুক্ষণ পর ম্যানেজার এসে বলল, ইয়াসিন ভাই, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। ইয়াসিন অবাক, কে? মিথিলা ম্যাডামের বাবা। এই মুহূর্তে তার বুকের ভিতরটা কেমন কেঁপে উঠল। যে মানুষটার চোখে একদিন সে পরোক্ষভাবে অপরাধী ছিল, আজ সেই মানুষ সামনে। অফিসের মিটিং রুমে ঢুকতেই মুখোমুখি দুই প্রজন্মের দুই পৃথিবী। মিথিলার বাবা, চুলে পাক ধরা, মুখে রাগ আর ক্লান্তির ছাপ, চোখের তীক্ষ্ণ দৃষ্টি, যেন আজ সব হিসেব মিটিয়েই ফেলবেন। তুমি ইয়াসিন? জি। তুমি আমার মেয়েকে আবারও খুঁজছো, তাই না? না স্যার, ওর সাথে কাজের সুবাদে দেখা হয়েছে। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? তুমি কি করেছিলে আগে? তুমি ওকে নিয়ে পালিয়েছিলে, সমাজের হাসির পাত্র বানিয়েছিলে। ইয়াসিনের কণ্ঠ স্থির, শান্ত। স্যার, আমি মিথিলাকে নিয়ে পালাইনি, আমি শুধু ওকে বাঁচিয়েছিলাম। বাঁচানো? তুমি কি জানো আমি কত রাত ঘুমাতে পারিনি? মানুষ আমার দিকে আঙুল তুলছে, বলছে আমার মেয়ে নাকি পালিয়েছে একটা নেশাখোরের সাথে। এইবার ইয়াসিনের চোখে জল চিকচিক করছে, কিন্তু কণ্ঠ শক্ত। আমি নেশাখোর ছিলাম ঠিক, কিন্তু তখনও আমি মিথিলাকে অসম্মান করিনি। আপনার মেয়েটা যখন একা অসহায় রাস্তায় দাঁড়িয়েছিল, আমি গাড়ি থামিয়ে ওকে উঠিয়েছিলাম,
কারণ আমি জানতাম ওকে না তুললে পুরো পৃথিবী ওকে গিলে ফেলবে। মিথিলার বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। এই নীরবতার ভিতরে ভেসে উঠল ইয়াসিনের প্রতিটি শব্দ। ওর বান্ধবীর বাসা নিয়ে গেলে সবাই ভেবেছিল আমরা বিয়ে করেছি। আমি চুপ থেকেছিলাম, কারণ সত্যি বললে ওর সম্মানটাই নষ্ট হতো। আমি শুধু ওর পাশে ছিলাম যতক্ষণ পর্যন্ত না ও নিরাপদ হয়। বাতাসে ভারী নীরবতা, বাইরে বৃষ্টির শব্দ, যেন প্রকৃতি নিজেও শুনছে এই স্বীকারোক্তি। ইয়াসিন শেষবারের মতো বলল, আমি আপনার মেয়েকে ভালোবেসেছিলাম স্যার, কিন্তু আমি ওকে পেতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম ওর জীবনে কোনো দাগ না থাকুক। এই মুহূর্তে দরজা খুলে মিথিলা ঢুকল, চোখে জল, হাতে কাগজের ফাইল। বাবা, তুমি এখানে কেন? মিথিলা, আমি শুধু জানতে চেয়েছিলাম এই ছেলেটা আবার তোর জীবনে এসেছে কিনা। মিথিলা ধীরে এগিয়ে এলো, তার কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। বাবা, ও আমার জীবনে কখনো ভুলভাবে আসেনি। ও যখন পাশে ছিল আমি তখন সবচেয়ে বেশি নিরাপদ ছিলাম। আর আমি আজও কৃতজ্ঞ, কারণ ও যদি সেদিন না থাকতো আমি হয়তো বেঁচে থাকতাম না। বাবা হতবাক হয়ে তাকিয়ে রইলেন দুজনের দিকে। বৃষ্টির শব্দে যেন সারা ঘর ভরে গেল, আর তার চোখে জল এসে গেল ধীরে ধীরে। তোমরা যদি সত্যিই এমন হয়ে থাকো তবে আমি ভুল বুঝেছিলাম। কিছুক্ষণ পর অফিস থেকে বের হচ্ছিলেন তারা তিনজন। মিথিলা ছাতাটা ধরে আছে, ইয়াসিন পাশে, কিন্তু চোখ নিচু। বাবা থেমে বললেন, ইয়াসিন, আমি তোমার উপর রাগ করেছিলাম, কিন্তু আজ বুঝলাম তুমি মানুষ হিসেবে আমার মেয়ের জন্য যা করেছ তা কেবল একজন নম্র ভদ্র ছেলেই করতে পারে। ইয়াসিন চুপ করে থাকলো আর মাথা নাড়ল। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ল তার মুখে। জলটা কি বৃষ্টি নাকি কান্না বোঝা গেল না। মিথিলা একবার তাকালো তার দিকে। দুজনের চোখে একই কথা, ভালোবাসা কখনো দোষ নয়, শুধু সময়টা ঠিক হতে হয়। বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো ভেজা মাটির গন্ধ। রাতের ঢাকা একটু নরম, একটু শান্ত। রাস্তার আলোয় বৃষ্টির পানি চকচক করছে, যেন কারো চুপচাপ চোখের জল। মিথিলা ছাতাটা ভাঁজ করে গাড়ির পাশে দাঁড়িয়ে। ইয়াসিন একটাও কথা বলছে না। বাবা চলে গেছেন, কিন্তু কথাগুলো রেখে গেছেন বাতাসে। মানুষকে বিচার করার আগে তার ভালো দিকটা দেখতে শেখো। দুজনেই চুপ, শব্দহীন নীরবতায় এক অতীত ফিরে ফিরে আসছে। কিছুক্ষণ পর মিথিলা নরম গলায় বলল, তুমি কি ভেবেছিলে আমি তোমায় ভুলে গিয়েছি? ইয়াসিন মৃদু হেসে বলল, ভেবেছিলাম না, আশা করেছিলাম একদিন তুমি মনে রাখবে। তুমি জানো আমি তখন কত ভয় পেতাম। যেদিন প্রেমিক আসেনি আমি ভাবছিলাম জীবনের শেষ হয়তো সেই দিনই। তুমি যদি ওই দিন না থাকতে আমি হয়তো আজ বেঁচে থাকতাম না। ইয়াসিন চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে কোনো গর্ব নেই, শুধু একরাশ মমতা। তুমি বেঁচে আছো, এটাই তো আমার জন্য জয় মিথিলা। কিন্তু তোমার নিজের জীবন, তুমি কি কখনো নিজের জন্য কিছু চেয়েছিলে? ইয়াসিন একটু হেসে বলল, চেয়েছিলাম, কিন্তু বুঝেছি শুধু ভালোবাসা শুধু প্রার্থনা হয়ে বাঁচে, স্পর্শ হয়ে নয়। দুজনেই ধীরে ধীরে হাঁটছে, রাস্তায় আলো ছায়া পড়ছে মুখে। মিথিলা হঠাৎ থেমে বলল, বাবা হয়তো এখন বুঝবে আমরা কোনো পাপ করিনি, কিন্তু সমাজ, তারা তো এখনও কথা বলবে। ইয়াসিন শান্ত গলায় বলল, সমাজের মুখ কখনো বন্ধ করা যায় না, কিন্তু নিজের চোখ খোলা রাখা যায়। আমরা তো সেদিন নিজেদের চোখে সত্যি ছিলাম। মিথিলা তার দিকে তাকিয়ে থাকলো দীর্ঘক্ষণ, তার চোখে একটা ঝলক, যেন এই মানুষটার ভিতরেই সে খুঁজে পায় তার সমস্ত আশ্রয়। ইয়াসিন, হুম, যদি একদিন আমি বলি এবার আমি পালাতে চাই না, থেমে থাকতে চাই তোমার পাশে, তাহলে তুমি কি বলবে? ইয়াসিন ধীরে ধীরে হেসে বলল, তাহলে আমি বলবো, আমিও আর পালাতে চাই না মিথিলা, কারণ এবার সময়টা আমাদের পক্ষে। বাতাসে ভেসে এলো এক টুকরো হাওয়া। মিথিলা হাতটা বাড়িয়ে দিল, ইয়াসিনের হাতে হাত রাখলো নিঃশব্দে। কোনো প্রতিশ্রুতি নেই, নেই কোনো নাটকীয়তা, শুধু এক মুহূর্তের নরম বাস্তবতা, যেখানে দুটো মানুষ একে অপরের চোখে খুঁজে পেল নিজেদের হারিয়ে যাওয়া শান্তি। দূরে বিদ্যুতের আলো ঝলসে উঠল আকাশে। বৃষ্টি আবার নামছে ধীরে, আর তার ভিতর দিয়ে হাঁটছে তারা দুজনে একসাথে প্রথমবারের মতো। অপরাধ নয়, ভালোবাসার অধিকার নিয়ে। সময় কেটে গেছে প্রায় 6 মাস। ঢাকার আকাশে এখন বসন্তের হাওয়া,
নরম, শান্ত আর আশায় ভরা। মিথিলা আর ইয়াসিন দুজনই এখন একই অফিসে কাজ করে, তবে একে অপরের পাশে নয়, নিজ নিজ দায়িত্বে একে অপরকে সম্মান করে। তাদের গল্পটা এখন নিঃশব্দে বাসে, কোনো লুকোচুরি নেই, কোনো সমাজের ভয় নেই। একদিন দুপুরে অফিসের ক্যান্টিনে দেখা হলো হঠাৎ। মিথিলার হাতে কফি। ইয়াসিন মৃদু হাসল। তুমি এখনো কফিতে দুধ দাও না? না, আগের মতোই তেতো ভালো লাগে। মিথিলা একটু হেসে তাকালো। তেতো জিনিসই তো মনে থাকে বেশি দিন। তেতো না হলে মিষ্টির মানে বোঝা যায় না। ইয়াসিন উত্তর দিল, কিন্তু চোখে যেন হাজার কথার ভিড়। সেদিন সন্ধ্যায় অফিস শেষে দুজন একসাথে হাঁটছিল। চারপাশে আলো জ্বলছে, বাতাসে হালকা গান ভেসে আসলো দূরের দোকান থেকে। রাস্তার ধারে পুরনো চায়ের দোকান, যেখানে একসময় তারা প্রথম একসাথে বসেছিল। সেই জায়গাতেই থেমে গেল দুজন। ইয়াসিন বলল, মিথিলা জানো, একটা সময় ছিল যখন আমি ভাবতাম ভালোবাসা শুধু মানেই পাওয়া, কিন্তু এখন বুঝেছি ভালোবাসা মানে কারো জন্য নিজের জীবন বদলে দেওয়া। মিথিলা চুপ করে শুনছে। তার চোখে এখন আর ভয় নেই, শুধু এক অদ্ভুত শান্তি। তুমি বদলে গিয়েছ, ইয়াসিন। তুমিও। তুমি এখনো আমাকে ভালোবাসো? ইয়াসিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, ভালোবাসা কখনো এখনো আর আগে হয় না মিথিলা। ওটা থাকে, যেভাবে আলো থাকে অন্ধকারের পেছনে। মিথিলা হালকা হেসে বলল, তাহলে আলোটা এবার সামনে আনো। পরের সপ্তাহে ইয়াসিন গেল মিথিলার বাড়িতে। বাবা দরজা খুলে অবাক, তারপর হেসে বললেন, এবার মনে হয় সত্যি প্রস্তুত হয়ে এসেছো তুমি। ইয়াসিন মাথা নাড়ল নত করে। হ্যাঁ স্যার, এবার পালিয়ে নয়, সম্মান নিয়ে এসেছি। বাবার চোখে ভিজে গেল। যাও, মিথিলাকে ডেকে আনো, আজ ওর হাত তোমার হাতে দিচ্ছি। সেই সন্ধ্যায় ঘরে খুব সাধারণ একটা পরিবেশ, না কোনো জাঁকজমক, না কোনো অতিথির ভিড়, কিন্তু চারপাশে ছিল এক গভীর শান্তি, এক অদৃশ্য আলো। মিথিলা লাল শাড়ি পরে এসেছে, কিন্তু এবার পালিয়ে নয়, থেমে থেকে, নিজের ভালোবাসার পাশে দাঁড়িয়ে। ইয়াসিন তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো, আমাদের গল্পটা সমাজের কাছে হয়তো কখনো নিখুঁত নয়, কিন্তু আমার কাছে তুমি সেই মানুষ যে অপ্রিয় নামটার মানে বদলে দিয়েছ। মিথিলা হাসল, চোখে জল চিকচিক করছে। আর তুমিও সেই মানুষ যে আমার ভয়কে ভালোবাসায় রূপ দিয়েছ। বিয়ের পরের রাতে তারা একসাথে ছাদে উঠল। আকাশ ভরা তারা, হালকা বাতাস। মিথিলা বলল, যেদিন আমি পালিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমার জীবন শেষ। আজ মনে হচ্ছে সেদিনই আসলে আমার জীবনের শুরু ছিল। ইয়াসিন তার হাতটা নিজের হাতে নিল। কারণ তুমি অপ্রিয় ছিলে আমার জন্যই। তোমায় ভালোবেসে আমি শিখেছি সবচেয়ে অপ্রিয় মুহূর্তই হয়তো আমাদের সবচেয়ে প্রিয় হয়ে থাকে। দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। দুজনেই চুপচাপ, শুধু বাতাসে মিশে আছে এক অদ্ভুত শান্তি, এক চিরন্তন প্রতিশ্রুতি। ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, ভালোবাসা মানে যেখানে পালিয়ে নয়, ফিরে আসা যায়। এই ছিল মিথিলা আর ইয়াসিনের গল্প, যেখান থেকে শুরু হয়েছিল অপ্রিয়তা, ভুল বোঝাবুঝি ও ভয়, এবং শেষ হয়েছে এক নিঃশব্দ গভীর ভালোবাসায়। জীবনে অনেক সময় আমরা পালাই, ভুল করি, ভয় পাই, কিন্তু সত্যিকারের ভালোবাসা সবসময় ফিরে আসে, যেমন ফিরে আসে আলো অন্ধকারের পরে। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখে জানাতে পারেন, আপনাদের জীবনের এমন কোনো মুহূর্ত কি কখনো হয়েছে যেখানে ভালোবাসা আপনাকে বদলে দিয়েছে?